সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রিফ। হৃৎপিণ্ড কিংবা হৃদযন্ত্র যেই নামেই ডাকি না কেন, তা নিয়মিত রক্ত সঞ্চালনের মাধ্যমে মানব দেহকে সচল রাখে। তবে আমরা কি করে বুঝবো আমাদের হৃদযন্ত্রে কোনো জটিলতা হয়েছে কিনা, কি করি বা নিজেদের সুরক্ষিত রাখতে পারি? দর্শক, আমাদের নিয়মিত আয়োজনের আজকের এই পর্বে আমরা আলোচনা করব হৃদযন্ত্রের অন্যতম একটি জটিলতা হার্ট অ্যাটাক নিয়ে। এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার এস চক্রবর্তী, যিনি হৃদরোগ বিশেষজ্ঞ, ক্লিনিক্যাল এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ, ডেল্টা হাসপাতাল লিমিটেড। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আজকের আলোচনায় আমি দর্শকদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা হৃদযন্ত্র বিষয়ে কিছু হৃদযন্ত্রের একটি অসুখ হার্ট অ্যাটাক নিয়ে আজকে আমরা কথা বলবো। স্যার, হৃদপিণ্ডে কোনো জটিলতা হয়েছে বিষয়টি মাথায় এলে সকলেই আতঙ্কিত হয়ে যান, এবং সারা দেশে কিন্তু অসংখ্য ব্যক্তির হৃদপিণ্ড কিংবা হৃদযন্ত্রের নানা জটিলতায় ভুগছেন। তবে হৃদপিণ্ডে হার্ট অ্যাটাক, যেটি নিয়ে আমরা কথা বলছি, হার্ট অ্যাটাক মানে কি মৃত্যু? শুরুতে জানবো আপনার কাছে হার্ট অ্যাটাক বলতে আমরা কি বুঝি। হার্ট অ্যাটাক মানেই মৃত্যু, এভাবে বলাটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। তবে হার্ট অ্যাটাক সারা পৃথিবীতেই একটি অত্যন্ত মারাত্মক একটি রোগ। যখনই হার্ট অ্যাটাক আমরা সন্দেহ করব বা হার্ট অ্যাটাক নিশ্চিত করবেন চিকিৎসক, সেটি সবার জন্য, চিকিৎসক এবং রোগীর পক্ষ সবার জন্য এটি একটি অ্যালার্ম, অর্থাৎ খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। কারণ খুব দ্রুত ব্যবস্থা না নিতে পারলে অধিকাংশ ক্ষেত্রেই এটা খুব খারাপ পরিণতির দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা পেশেন্ট যদি সারভাইভ করেও যায়, বেঁচেও যায়, পেশেন্টের অনেক মারাত্মক জটিলতায় পরবর্তীতে ভোগার সম্ভাবনা থাকে। এই জন্যই যখনই হার্ট অ্যাটাকটা আমরা সন্দেহ করব, তখনই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। এটাই হলো হার্ট অ্যাটাকের একটা বিশেষত্ব, এখানে সময় নষ্ট করা যাবে না। তো হার্ট অ্যাটাকটা কী? এটা হার্ট অ্যাটাকের মূল কারণ হলো, আমরা জানি যে আমাদের হৃৎপিণ্ডটা, হার্টটা যে সঠিকভাবে কাজ করছে, এটার কিন্তু হৃৎপিণ্ডের কিন্তু কোনো বিরতি নেই, তাকে প্রতি মুহূর্তে কাজ করতে হয়। হৃৎপিণ্ডের কাজ বন্ধ মানে জীবনের শেষ। তো হৃৎপিণ্ডকে যেহেতু প্রতি মুহূর্তে কাজ করতে হয়, হৃৎপিণ্ডকে যেই রক্তনালীগুলো রক্ত সরবরাহ করে, তাদেরকেও নিরবিচ্ছিন্নভাবে হৃৎপিণ্ডের প্রতিটি মাংসপেশির কোষকে অক্সিজেন সরবরাহ করতে হয়। যদি কোনো কারণে হৃৎপিণ্ডের রক্তনালীর মধ্যে গুরুতর ব্লকেজের কারণে, ব্লকেজ মানে রক্তনালীর যেদিক দিয়ে রক্তটা সরবরাহ হয়, সেখানে যদি হঠাৎ করে কোনো বড় ধরনের প্রতিবন্ধকতা হয়, যখন রক্তটা চলাচল করতে পারছে না, তো সেই কারণে হৃৎপিণ্ডের মাংসপেশি কোষগুলো যখন অক্সিজেন সরবরাহ পাচ্ছে না, এই অক্সিজেন না পাওয়ার কারণে, স্বল্পতার কারণে, যখন হৃৎপিণ্ডের মাংসপেশি কোষগুলো কষ্ট পাওয়া শুরু করে, হৃৎপিণ্ডের মাংসপেশি কোষগুলো যখন মরতে শুরু করে, সোজা কথায় যখনই অক্সিজেন ঘাটতি, তখন হৃৎপিণ্ডের কোষগুলো একটা টাইম পর সাফার করতে করতে ওরা মৃত্যুর দিকে এগিয়ে যাবে। এই যে হৃৎপিণ্ডের পেশি কোষগুলোর মৃত্যু শুরু হয়ে গেল, এটাই হলো হার্ট অ্যাটাক। আমরা জানি যে আমাদের হার্টের মধ্যে, মাসেল সেলের মধ্যে এখানে মিলিয়নস অফ সেলস আছে, অর্থাৎ লক্ষ লক্ষ কোষ। একটা কোষ, দুটো কোষের মারা যাওয়া মানে কিন্তু মানুষের মৃত্যু না। কিন্তু এখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা কি, যে হৃৎপিণ্ডের পেশি কোষগুলো যেটা মারা যাচ্ছে, সেই কোষগুলো আর দ্বিতীয়বার তৈরি হয় না। এই কোষগুলোর কোনো রিজেনারেশন বা পুনর্জন্ম বলতে এটা আমাদের সৃষ্টিকর্তা কোনো উপায় রাখেননি। তো হৃৎপিণ্ডের যেই পেশি কোষটা মারা গেল, সেটা কিন্তু চিরতরে ক্ষতি, পার্মানেন্ট লস। এই জন্যই যখন আমাদের হার্ট অ্যাটাক শুরু হয়ে গিয়েছে, যখন আমরা হার্ট অ্যাটাক সন্দেহ করব বা নিশ্চিত করব, আমাদের তাৎক্ষণিকভাবে দ্রুত, যত দ্রুত সম্ভব চিকিৎসা স্টার্ট করতে হবে, নাহলে কিন্তু আমরা হৃৎপিণ্ডের পেশি কোষগুলো লস করতে থাকবো। নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং অসাধারণভাবে বলেছেন। তো স্যার, সারা দেশে কি কারণে এত ব্যক্তি হৃদযন্ত্রের এই জটিলতাটিতে ভুগছেন? রাইট, সারা পৃথিবীতে মৃত্যুর সব 2 নম্বর কারণ হলো হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাকের অনেকগুলো ঝুঁকির কারণ রয়েছে। 1 নম্বরে আসবে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্টেরলের সমস্যা, অর্থাৎ খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেশি, ভালো কোলেস্টেরলের পরিমাণ কম। তারপর হলো নিয়মিত যথাযথ পরিমাণ সঠিক শারীরিক পরিশ্রমের অভাব। তারপর
অনিয়মিত এবং ভুল খাদ্যাভ্যাস। আচ্ছা, কিছু খাবার আমাদের হার্টের ক্ষতি করে, সেইগুলো আমরা না জানার কারণে প্রতিনিয়তই অনেক মানুষ হার্ট অ্যাটাকের ঝুঁকির দিকে যাচ্ছেন। তারপর হলো অতিরিক্ত শারীরিক ওজন, স্থূলতা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো ধূমপান, এর সঙ্গে অন্যান্য বদভ্যাসগুলোও আসবে, এগুলোও হার্টের জন্য খারাপ। তারপর হলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো হৃদরোগের বংশগত, হার্ট অ্যাটাকের বা হার্টের রক্তনালীর ব্লকের বংশগত ইতিহাস। অর্থাৎ ফ্যামিলিতে মা বাবা, একদম নিকট আত্মীয়, ভাই বোন, এদের যদি হার্ট অ্যাটাক বা হার্টের রক্তনালী ব্লকের ইতিহাস থাকে, এটা কিন্তু আমাদের মধ্যেও চলে আসে, তখন আমরাও এটার কারণে খুব ঝুঁকিতে থাকি। এরপর হলো কিছু রেয়ার কিছু ডিজিজেস রয়েছে যেগুলো জন্মগতভাবেই মানুষকে ক্যারি করে, যেমন রক্ত জমাট বেঁধে যাওয়ার প্রবণতা। আচ্ছা, সে সমস্ত কারণেও অনেক সময় হার্ট অ্যাটাক হয়। তো এগুলোই হলো আমাদের হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার মূল কারণ। তার মানে বংশগতভাবে কিংবা পারিবারিক সূত্রে যদি কারো হার্ট অ্যাটাক থেকে থাকে, পরিবারে বাবার রয়েছে কিংবা মায়ের রয়েছে, সেক্ষেত্রে তাকে সচেতন হওয়াটা খুব অত্যন্ত জরুরি। অবশ্যই আমরা অনেকেই খুব দুঃখের সাথে আমরা লক্ষ্য করি যে ফ্যামিলিতে হার্ট অ্যাটাকের হিস্ট্রি রয়েছে, বাবা হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন, অথবা মায়ের হার্টে রিং পরাতে হয়েছিল, বা বড় ভাইয়ের বাইপাস সার্জারি করানো হয়েছিল। এরকম হিস্ট্রি থাকা সত্ত্বেও অনেকেই আমরা ধূমপান করছি, নিজের শরীরের ওজন নিয়ন্ত্রণ করছি না, ডায়াবেটিসটাকে, উচ্চ রক্তচাপটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না, তারপর আমরা খাদ্যাভ্যাসের ক্ষেত্রে সচেতন হচ্ছি না, যা পাচ্ছি তাই খাচ্ছি। তো তারা কিন্তু অনেক বেশি ঝুঁকিতে থাকবে, কারণ বংশগত ইতিহাস এটাকে কিন্তু অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। ইট ইজ রিটেন ইন ইউর ফেট, এটা আপনার ভাগ্যে লেখা হয়ে আছে। যেমন আমি উদাহরণ দিয়ে বলছি, আমার বাবার বাইপাস সার্জারি করানো হয়েছিল, এই জন্য আমি অটোমেটিক্যালি হার্ট অ্যাটাকের একটা ঝুঁকিতে কিন্তু আমি রয়ে গিয়েছি। এজন্য আমাকে আরো বেশি করে অন্যান্য রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাকে আরো অধিক সচেতন হতে হবে। একদমই। তো পরিবারের কারো থাকলে সেক্ষেত্রে তিনি যদি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিংবা ধূমপানে আসক্ত হয়ে থাকেন, এগুলোকে নিয়ন্ত্রণ করা জরুরি এবং ধূমপান থেকে বিরত থাকার পরামর্শ থাকবে আপনার পক্ষ থেকে। স্যার, একটি বিষয় কিন্তু এই ক্ষেত্রে চলেই আসে যে আমরা বুকে ব্যথা হলে ধরেই নেই সেটি হৃৎপিণ্ডের কোনো জটিলতা অথবা অ্যাসিডিটির ব্যথা, কিন্তু আমাদের অ্যাসিডিটির কারণে বুকে ব্যথা করছে নাকি সেটি হার্ট অ্যাটাক হয়েছে, আমরা কি করে সেটি বুঝবো? বুঝার কি কোনো উপায় রয়েছে? অবশ্যই, আপনি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অ্যাসিডিটির ব্যথাটা সাধারণত বুকের বাঁ দিকে হবে, এটা গলা জ্বলবে, টক ঢেকুর উঠতে পারে, বা পেট ভরা ভরা মনে হবে, এখানেও বমির ভাব হতে পারে। আর সাধারণত দেখা যাবে যে কারো অনিয়মিত খাদ্যাভ্যাস অথবা অস্বাস্থ্যকর খাবার, যেমন তেল মশলাযুক্ত খাবার, এই ধরনের খাবার একটা ঘটনা পাওয়া যাবে, তো তাদের অ্যাসিডিটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকবে। আর হার্ট অ্যাটাকের ব্যথাটা একটা টোটালি একটা অন্য ধরনের ব্যথা। আমরা অনেকেই মনে করি যে হৃৎপিণ্ড বুকের বাম দিকে থাকে, কাজে হার্টের ব্যথাও বোধহয় বাঁ দিকে হবে। আসলে এটা ঠিক নয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে হার্টের ব্যথাটা বুকের মাঝখানটায় অনেকটা জায়গা জুড়ে ছড়ানো হবে। হার্টের ব্যথাটা ঠিক জায়গাটা ডিফাইন করা যায় না। রোগী সাধারণত এরকম দু হাত দিয়ে দেখাবে যে আমার পুরো বুকটাতে খারাপ লাগছে। হার্টের ব্যথার ধরনটা একটু অন্যরকম। রোগী বলবে যে আমার বুকে খুব চাপ চাপ মনে হচ্ছে, আমার বুকটা ভারী ভারী লাগছে, আমার বুকে যেন অনেক ওজন চাপিয়ে দেওয়া হয়েছে, বা আমার বুকটাকে যেন কেউ রশি দিয়ে চেপে ধরেছে। হার্ট অ্যাটাকের ব্যথার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো শ্বাসকষ্ট থাকতে পারে। আচ্ছা। এবং অনেক সময় এখানে খুব মারাত্মক একটা ঘাম হয়, হঠাৎ করে একটা প্রচণ্ড রকম ঘাম হয়ে দেখা যাবে যে আমার গায়ের জামা পোশাক সব কিছু ভিজে গিয়েছে। অথবা হার্ট অ্যাটাকের একটা লক্ষণ, ইম্পর্ট্যান্ট লক্ষণ, যে এখানে বমির ভাব, এমনকি বমিও হয়ে যেতে পারে। আচ্ছা। আর হার্টের ব্যথার আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো এই ব্যথাটা শুধুমাত্র বুকে না থেকে এটা অন্যদিকে, যেমন হাতের দিকে ছড়িয়ে যেতে পারে, পিঠে ছড়াতে পারে, চোয়ালের দিকে ছড়াতে পারে, অনেক সময় কাঁধের দিকে ছড়িয়ে যেতে পারে, কখনো কখনো পেটের দিকেও ছড়াতে পারে। আর আরেকটা ইম্পর্ট্যান্ট কথা আমি বলবো যে হার্টের ব্যথা অনেক সময় দেখা যায় যে বুকে না হয়ে, এই যে আমি যেখানে বললাম যে ছড়াতে পারে, প্রাইমারিলি শুধুমাত্র সেখান থেকেও হার্ট অ্যাটাকের ব্যথার উৎপত্তি হতে পারে। অর্থাৎ বুকে ব্যথা হলোই না, রোগীর সমস্যাটাই শুরু হলো চোয়ালের এদিকটাতে, মনে হবে যে টাইট লাগতেছে,
আমি শ্বাস নিতে পারছি না, এখানে ভারী ভারী লাগছে, ব্যথা হচ্ছে, অর্থাৎ বুকে কোনো ব্যথা নেই, বা হাতের এখানটায় ব্যথা হচ্ছে, এগুলো আনইউজুয়াল প্রেজেন্টেশন, বাট অনেক সময়ই হয়ে থাকে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কারা সন্দেহ করবে যে আমার এই ব্যথাটা হার্টের জন্য কিনা, এটা আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি। যাদের রিস্ক ফ্যাক্টর বেশি, যদি আপনার ডায়াবেটিস থাকে, আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে, আপনি যদি স্মোকার ধূমপায়ী হয়ে থাকেন, আপনি যদি জেনে থাকেন আপনার কোলেস্ট্রলের সমস্যা রয়েছে বা অতিরিক্ত শারীরিক ওজন, এবং অথবা আপনার যদি বংশগত রোগের ইতিহাস থাকে, তখন যদি এই ধরনের লক্ষণগুলো হয়, তখন কিন্তু আপনাকে প্রথমেই ভাবতে পারে যে আমার সমস্যাটা হার্টের জন্য হতে পারে। আচ্ছা, অর্থাৎ এই ধরনের রিস্ক ফ্যাক্টরগুলির সঙ্গে যখন এই সিমটমটা আসবে, তখন প্রথমেই হার্টের কথাটা মাথায় আসতে হবে। খুবই চমৎকার উপস্থাপন, এবং এত সুন্দর করে আপনি দর্শকদের সচেতন করছেন, হয়তো প্রত্যেকটি দর্শক বুঝবে যে আসলে হৃৎপিণ্ডে জটিলতা কিংবা হার্ট অ্যাটাক মানে কেবলমাত্র বুকে ব্যথা নয়, বুকে ব্যথার পাশাপাশি অন্যান্য উপসর্গগুলো উপস্থিত থাকতে পারে। কখন স্যার একজন ব্যক্তি সচেতন হয়ে চিকিৎসকের শরণাপন্ন হবেন, এবং তাৎক্ষণিকভাবে আপনাদের কাছে যখন এই ধরনের জটিলতা নিয়ে আসে, আপনারা কি ধরনের পরীক্ষা করার পরামর্শ দিয়ে থাকেন? রাইট। তো যখনই আমি হার্ট অ্যাটাক সন্দেহ করব, আমি এখানে সময় নষ্ট করা উচিত না। অনেকে অ্যাসিডিটি, গ্যাসের ব্যথা মনে করে বাড়িতে অনেকটা সময় নষ্ট করে ফেলেন, যেটা অনেক সময় খুব গুরুতর পরিণতির দিকে নিয়ে যায়। আমি যদি মনে করি যে এটা হার্ট অ্যাটাক, ব্যথাটা অন্যরকম, এটা অন্য দিনের মতো ইউজুয়াল মনে হচ্ছে না, এবং বা গ্যাসের ওষুধ খেয়েও আমার 10 থেকে 15 মিনিটের মধ্যে রিলিফ হয়নি, তখন আমাকে সঙ্গে সঙ্গে হসপিটালে যাওয়ার কথা ভাবতে হবে, যেই হসপিটালে একটা জরুরি ভিত্তিতে ইসিজি করা যায়। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। একটা কাগজের মধ্যে আমার হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির রেকর্ডিং নেওয়া হয়, এবং এই পরীক্ষাটা করতে মাত্র 2 মিনিটের প্রয়োজন হয়। আপনি যদি এমার্জেন্সিভাবে একটা হসপিটালে পৌঁছে যান, যে কোনো হসপিটালের, বেশিরভাগ হসপিটালের জরুরি বিভাগে একটা ইসিজি করার ব্যবস্থা থাকে, এবং ইসিজিটা আমি দর্শকদের জানার জন্য বলছি যে খুব অল্প খরচে, সাধারণত 200 থেকে 300 টাকার মধ্যে করা যায়, এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা হার্ট অ্যাটাকটা ইসিজির মাধ্যমে শনাক্ত করতে পারবো। আনফরচুনেটলি অনেক সময় দেখা যায় হার্ট অ্যাটাক শুরু হয়ে গিয়েছে, কিন্তু হার্ট অ্যাটাকের একেবারে প্রাথমিক পর্যায়ে ইসিজিতে কোনো চেঞ্জ আসে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একজন অভিজ্ঞ চিকিৎসক, যিনি এমার্জেন্সিতে থাকে, তিনি যদি একজন অভিজ্ঞ চিকিৎসক হন, তিনি যদি সন্দেহ করেন যার হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে, সিমটমটা শুনে হার্ট অ্যাটাকের মতো মনে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা ইসিজি করেই, ইসিজিটা নর্মাল আসলো, যদি ওই চিকিৎসক বলে দেন যে এটা হার্টের সমস্যা না, এটা অ্যাসিডিটির সমস্যা, আপনি বাড়ি চলে যান, তাহলে কিন্তু একটা মারাত্মক ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে খুব প্রাথমিকভাবে 15 মিনিট, আধা ঘন্টার মধ্যে ইসিজিতে কোনো চেঞ্জ আসে না, একটা সময় পরে, আধ ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে ইসিজিতে তখন সেই চেঞ্জটা আসে। তাহলে আমরা, আমাদের চিকিৎসক হিসেবে আমাদের কি করণীয়? রোগীকে যখন আমরা সন্দেহ করব হার্টের সমস্যা হতে পারে, আমরা রোগীকে অবজারভেশনে রাখবো। আমরা বলবো আপনাদেরকে একটু অবজারভেশনে থাকুন, আমরা হার্ট অ্যাটাকের যে এমার্জেন্সি যে মেডিসিনগুলো, সেগুলো দিতে কিন্তু দেরি করা যাবে না। রক্ত তরল করার ওষুধ রয়েছে, যেমন অ্যাসপিরিন, ক্লপিডেগ্রোল, টিকাগ্রেলোর, এগুলি অ্যাভেলেবল মেডিসিন। কোলেস্ট্রলের মেডিসিন, সাথে একটা গ্যাসের মেডিসিন যেমন প্যান্টোপ্রাজোল 40 মিলিগ্রাম, 1 গ্লাস পানি সহ আমরা রোগীটাকে যত দ্রুত সম্ভব আমরা খাইয়ে দিব। কারণ যদি হার্ট অ্যাটাক হয় এবং আমি কোনো চিকিৎসা দিলাম না, কোনো মেডিসিন দিলাম না, তাহলে কিন্তু সেটা আরও বেশি ক্ষতির কারণ হবে। হার্ট অ্যাটাক সন্দেহ করলে আমাকে যত দ্রুত সম্ভব এই মেডিসিনগুলো দিয়ে, এই যে মেডিসিনগুলো দেওয়ার পরামর্শ থাকছে স্যার, তার যদি হার্ট অ্যাটাক না হয়ে থাকে, সেক্ষেত্রে এগুলো কি কোনো ক্ষতির কারণ হতে পারে? রাইট। এই মেডিসিনগুলো যদি হার্ট অ্যাটাক নাও হয়ে থাকে, তেমন কোনো ক্ষতির সম্ভাবনা খুবই কম। আচ্ছা, বাট যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে, আমরা মেডিসিনগুলো না দেই, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতির সম্ভাবনা আছে। একদমই তাই। রাইট। এই জন্য আমরা লিটল রিস্ক নিয়ে অনেক বড় ক্ষতির সম্ভাবনা থেকে বাঁচার জন্য এই মেডিসিনগুলো আমরা দিয়ে পেশেন্টকে আমরা এমার্জেন্সিতে অবজারভেশনে রাখবো, একটু অক্সিজেন দিয়ে রাখবো, ইসিজি করতে থাকবো আধ ঘন্টা পর পর। আরও কিছু টেস্ট আছে, যেমন আমরা ট্রপোনিন আই, কার্ডিয়াক মার্কার, একটা এনজাইম, এটা ব্লাডের মধ্যে, রক্তের মধ্যে লেভেল বেড়ে যায়, সিকেএমবি, একটু ব্লাড নিয়ে আমরা এই টেস্টগুলো করে ফেলবো। এটাও অনেক সময় প্রথম পর্যায়ে বাড়ে না, দেখা যায় যে অনেক সময় লেগে যায়। আমরা প্রয়োজনে কয়েক ঘন্টা পরে আরেকটা স্যাম্পল নিয়ে রিপিট করব। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ টেস্ট হলো ইকোকার্ডিওগ্রাম। এটাও কোনো কষ্টকর পরীক্ষা নয়,
আপনারা জানেন যে আল্ট্রাসাউন্ড এখানে কোনো ব্যথার কোনো বিষয় নেই, জাস্ট একটা প্রোব ধরে বুকের চামড়ার উপর প্রোবটা ধরে আমরা হার্টের ফাংশনটা ইফেক্টিভিটি কার্যক্ষমতাটা আমরা দেখব। সেটার মাধ্যমেও হার্ট অ্যাটাকে হার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এটাও বোঝা যায় খুব সহজেই। এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে রোগী হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন কিনা। নিশ্চয়ই হার্ট অ্যাটাককে আরও একটু কনফার্ম করার জন্য আপনারা পরামর্শ দিয়ে থাকেন এনজিওগ্রাম করার, কিন্তু স্যার অনেকে তো ভীতগ্রস্ত হয়ে থাকেন। আমরা আলোচনা কিন্তু একদম শেষ প্রান্তে আছি। এনজিওগ্রাম করার পরে যখন আপনারা সুনির্দিষ্ট হয়ে যান যে রোগীটির ব্লক ধরা পড়েছে কিংবা হার্ট অ্যাটাক হয়েছে, সেক্ষেত্রে প্রাইমারি পিসিআর একটি ভূমিকা রয়েছে। একটু ছোট্ট করে জানবো প্রাইমারি পিসিআর সম্পর্কে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আমাদের জন্য। হার্ট অ্যাটাকের একটা আলটিমেটলি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো এনজিওগ্রাম। কারণ এনজিওগ্রাম হলো সেই পরীক্ষা যার মাধ্যমে আমরা হার্টের রক্তনালীগুলোর একদম সুনির্দিষ্টভাবে আমাদের চোখের সামনে কম্পিউটার মনিটরে আমরা দেখতে পারবো যে ওখানে কোনো ব্লকেজ হয়েছে কিনা, রক্ত প্রবাহের কোনো প্রতিবন্ধকতা হয়েছে কিনা, কেন হার্ট অ্যাটাকটা হলো, হার্ট অ্যাটাকের সুনির্দিষ্ট কারণ নির্ণয় করতে পারবো। তো হার্ট অ্যাটাকের একটা বিশেষ ধরন, বলতে গেলে সবচেয়ে খারাপ ধরনটা হলো এসটি এলিভেশন এমআই। এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? এটা কিন্তু সেই ইসিজি বেসিক পরীক্ষা। একটা ইসিজির মধ্যে ইসিজির একটা খুব স্পেশাল প্যাটার্ন আছে যেটাকে আমরা বলি এসটি এলিভেশন। এসটি সেগমেন্টটা যখন উপরের দিকে উঠে যাবে, এটা হার্ট অ্যাটাকের একটা অত্যন্ত খারাপ ধরন। আচ্ছা, এই এসটি এলিভেশন এমআই যখন ইসিজিতে থাকবে, তখন আমরা হৃদরোগ বিশেষজ্ঞরা আমরা অলমোস্ট 90% নিশ্চিত হয়ে যাই যে হার্টের মূল যে 3টি করোনারি ধমনী রয়েছে সেখানের কোনো না কোনো একটাতে ক্রিটিক্যাল একটা ব্লকেজ হয়েছে। তো সেটা নির্ণয় করার জন্য আমাদের যত দ্রুত সম্ভব, যদি এসটি এলিভেশন এমআই হয়, আমাদের যত দ্রুত সম্ভব এনজিওগ্রাম করতে হবে। সব হার্ট অ্যাটাকে কিন্তু সঙ্গে সঙ্গে এনজিওগ্রাম করতে হবে এমন কোনো গাইডলাইন নেই। আমরা কিছু হার্ট অ্যাটাকে আমরা নিয়ম হলো পেশেন্টকে আমরা হসপিটালে অ্যাডমিট করব, তাকে আমরা প্রাথমিক ওষুধ, মেডিসিন, ইনজেকশন এগুলো দিব, সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব, পেশেন্টকে আমরা অবজারভেশন করব এবং একটা সময় আলটিমেটলি পেশেন্টকে আমরা এনজিওগ্রাম করে রোগীর ডেফিনিটিভ ট্রিটমেন্ট অর্থাৎ মূল চিকিৎসায় যাব। কিন্তু যখন আমাদের এসটি এলিভেশন এমআই হবে, ওই প্যাটার্নের ইসিজি যখন পাওয়া যাবে এবং তার সঙ্গে রোগীর বুকে ব্যথা, ওই যে সিমটম বা শ্বাসকষ্ট নিয়ে আসলো, এই লক্ষণের সাথে যখন আমার এসটি এলিভেশন এমআই মিলে গেল, তখন কিন্তু সময় নষ্ট করা যাবে না। এখানে প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ। এখানে যত দ্রুত সম্ভব আমাদের এনজিওগ্রাম করে, কারণ এই ক্ষেত্রে এসটি এলিভেশন এমআই এর মূল কারণই হলো কোনো একটা রক্তনালী 100% বন্ধ হয়ে গিয়েছে। কাজে আমাদের যত দ্রুত সম্ভব এনজিওগ্রাম করে সেই ব্লকটাকে তখনই আমাদের ওপেন করার, মানে তার দিয়ে, ক্যাথেটার দিয়ে, বেলুনের মাধ্যমে সেই ব্লকটাকে আমাদের ওপেন করে দিতে হবে, যেন আবার রক্ত প্রবাহ পুনরায় যত দ্রুত সম্ভব চালু করা যায়। তাতেই আমরা রোগীকে সবচেয়ে বেশি উপকার করতে পারবো। এই ক্ষেত্রে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব এমার্জেন্সি এনজিওপ্লাস্টি করার এই পদ্ধতিটাকেই বলা হয় প্রাইমারি পিসিআর। একদমই অত্যন্ত চমৎকারভাবে বুঝিয়ে বলেছেন। এবং আপনি যেমনটি বলছিলেন হার্ট অ্যাটাকের ক্ষেত্রে এই সেকেন্ড ডিসকাউন্টেবল, তাই দেরি না করে সুনির্দিষ্ট সময়ের মাঝে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ খুব সুন্দর কোশ্চেন করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোন আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।